দ্য ডিবেটে স্বাগতম। আজ আমরা একটা বেশ সংবেদনশীল আর বেশ জটিল বিষয় নিয়ে কথা বলছি। লাদাখের অত্যন্ত পরিচিত সমাজকর্মী এবং উদ্ভাবক সোনম ওয়াংচুক তার সাম্প্রতিক গ্রেফতার নিয়ে। দেখুন, এই ঘটনাটা শুধু একজন ব্যক্তির গ্রেফতার নয়, এর সাথে জড়িয়ে আছে লাদাখের ভবিষ্যৎ, সাংবিধানিক অধিকারের দাবি, আবার জাতীয় নিরাপত্তার মতো বেশ কিছু জরুরি প্রশ্ন। আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে আমরা এই বিষয়টা দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখব। মূল প্রশ্নটা হল, সোনম ওয়াংচুকের গ্রেফতার কি আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ করে যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটছিল সেগুলো আটকানোর জন্য একটা জরুরি আর আইনসম্মত পদক্ষেপ ছিল, নাকি এটা আসলে লাদাখের সাংবিধানিক অধিকার আর স্বায়ত্তশাসনে যে দাবি উঠছে সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার, ভিন্ন মতকে চেপে দেওয়ার একটা কৌশল? আমি এই আলোচনায় সেই দিকটা তুলে ধরব যেখান থেকে দেখলে মনে হতে পারে এই পদক্ষেপটা আইনশৃঙ্খলা আর জাতীয় নিরাপত্তার জন্য জরুরি ছিল। আর আমি এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে যুক্তি দেব। আমি বলার চেষ্টা করব যে এই গ্রেফতার আসলে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের বাক স্বাধীনতা আর রাজনৈতিক প্রতিবাদের যে অধিকার, তার ওপর একটা বেশ গুরুত্বপূর্ণ আঘাত। এটা শুধু একটা আলাদা ঘটনা না, এর পেছনে একটা বড় চিন্তার কারণ আছে। বেশ, তাহলে আমি আমার দিক থেকে শুরু করি। দেখুন, যে কোনো সরকারের কিন্তু প্রথম দায়িত্ব হল আইন শৃঙ্খলা আর সাধারণ মানুষের নিরাপত্তা, সেটা নিশ্চিত করা। সোনম ওয়াংচুকের গ্রেফতারের ঠিক আগের পরিস্থিতি যদি আমরা দেখি, লেহতে প্রতিবাদ কিন্তু বেশ হিংসাত্মক হয়ে উঠেছিল। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, আর সবচেয়ে দুঃখের কথা প্রাণহানি পর্যন্ত ঘটেছে। তো এই রকম একটা অবস্থায় রাষ্ট্রের প্রথম কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরিয়ে আনা, নাগরিকদের নিরাপত্তা দেওয়া। এখন কর্তৃপক্ষের কাছে যদি এমন খবর থাকে বা তাদের যদি এমন মনে হয় যে ওয়াংচুকের কথাবার্তা বা কাজকর্ম এই হিংসাত্মক পরিস্থিতি তৈরিতে ইন্ধন জুগিয়েছে, তাহলে আরও বড় অশান্তি এড়াতে, উত্তেজনা কমাতে তার গ্রেফতারকে একটা প্রিভেন্টিভ মেজার বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখাটা আমার মনে হয় অযৌক্তিক নয়। সরকারি অভিযোগও কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে, উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা নাকি লোকজনকে হিংসার দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, বাকস্বাধীনতার সীমাটা ঠিক কোথায়? যদি প্রমাণ করা যায় যে তার কথাগুলো সরাসরি হিংসায় প্ররোচনা দিয়েছে, তাহলে সেটা কিন্তু সংবিধান যে বাকস্বাধীনতা দিয়েছে তার আওতায় আর করে না, তখন সেটা বেআইনি প্ররোচনা হয়ে যায়। আর এখানেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা NSA ব্যবহারের প্রশ্নটা আসছে। এই আইনটা সরকারকে ক্ষমতা দেয় জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা পাবলিক অর্ডার সেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে কাউকে আগে থেকে আটক করার, কোনো চার্জ গঠন ছাড়াই। যদি সরকার আদালতে এটা দেখাতে পারে যে ওয়াংচুকের কাজকর্ম সত্যি জনশৃঙ্খলার জন্য হুমকি ছিল, তাহলে এই আইনের ব্যবহার আইনত ঠিক হতে পারে। মনে রাখতে হবে, NSA কিন্তু কোনো সাধারণ আইন নয়, এটা খুব সিরিয়াস পরিস্থিতিতে ব্যবহারের জন্য। এর সাথেই তার NGOর রেজিস্ট্রেশন বাতিল করার বিষয়টাও দেখতে হবে। সরকার যদি প্রমাণ করতে পারে যে বিদেশি অনুদান সংক্রান্ত আইন FCRA বা অন্য কোনো নিয়ম ভাঙা হয়েছে, তাহলে সেই পদক্ষেপও তো আইন মেনেই হতে পারে। আর সবশেষে লাদাখের জিওপলিটিক্যাল গুরুত্বটা সেটা ভোলা একদম উচিত নয়। এটা একটা অত্যন্ত সেন্সিটিভ বর্ডার এলাকা। এখানকার যে কোনো অস্থিরতা জাতীয় নিরাপত্তার দিক থেকে দেখলে বেশ গুরুত্বপূর্ণ। তাই সরকার যদি মনে করে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বা এর পিছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে, তাহলে তারা কঠোর পদক্ষেপ নেওয়াটাকেই জরুরি মনে করতেই পারে। এই গ্রেফতার হয়তো অন্যদের কাছেও একটা কড়া বার্তা দেয় যে হিংসাত্মক কাজ করলে চলবে না। আপনি আইনশৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে যে যুক্তিগুলো দিলেন, সেগুলো একদিক থেকে বোঝা যায়। কিন্তু আমার মনে হচ্ছে এখানে পুরো ছবিটার একটা খুব খুব জরুরি দিক বাদ পড়ছে। আমার কাছে এই ঘটনাটা একদম পরিষ্কারভাবে ভিন্ন মতকে দমন করা আর গণতান্ত্রিক অধিকারকে ছোট করে আনার একটা চেষ্টা। দেখুন, সোনম ওয়াংচুক শুধু একজন ব্যক্তি নন, তিনি এখন লাদাখের মানুষের বহুদিনের সাংবিধানিক অধিকার, বিশেষ করে ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার যে দাবি, তার একটা মুখ হয়ে উঠেছেন, একটা প্রতীক। যখন এরকম একজন আন্তর্জাতিকভাবে পরিচিত আর সম্মানিত সমাজকর্মী, যিনি একটা পুরোপুরি সাংবিধানিক আর রাজনৈতিক দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাকে তার কথার জন্য গ্রেফতার করা হয়, তখন সেটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ নয়।
এটা সাধারণ মানুষের মনে একটা ভয় তৈরি করে, সরকারের সমালোচনা করা বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সাহসটাও কমিয়ে দেয়। আর যে পদ্ধতিতে তাকে গ্রেফতার করা হলো সেটাও খুব চিন্তার বিষয়। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট NSA-র মতো একটা এত কঠোর আইন, যেটা কিনা প্রায় বিনা বিচারে লম্বা সময় আটক রাখার ক্ষমতা দেয়, সেটা কি এই ধরনের পরিস্থিতিতে আদৌ সমানুপাতিক? যেখানে অভিযোগটা মূলত উস্কানিমূলক বক্তব্য দেওয়ার, সেখানে সাধারণ ক্রিমিনাল ল ব্যবহার না করে সরাসরি NSA লাগানোটা কি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কি হতে পারে? এই আইন তো সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা যারা বিঘ্নিত করে বা খুব সাংঘাতিক সাম্প্রদায়িক হিংসায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবহারের কথা। রাজনৈতিক দাবির উত্তরে এই আইনের ব্যবহার এটা এর মূল উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দেয়। তাকে এখানকার জেলে না রেখে এত দূরে যোধপুর জেলে পাঠানো হলো, হাই সিকিউরিটির মধ্যে রাখা, এগুলো কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এটা আসলে তাকে তার লোকজন, তার সমর্থক, তার আইনি সাহায্য থেকে দূরে সরিয়ে ফেলার, তার মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা? সরকারের এই উস্কানিমূলক বিবৃতির অভিযোগের স্পষ্ট যাকে বলে অকাট্য প্রমাণ সেটা কোথায়? হিংসার ঘটনার মাত্র দুদিনের মধ্যে এত তাড়াতাড়ি গ্রেফতার আর NSA প্রয়োগের সিদ্ধান্ত, এটা কি এটাই দেখায় না যে এটা একটা আগে থেকে ঠিক করা পদক্ষেপ, যার আসল লক্ষ্য হল আন্দোলনের মাথাটাকেই সরিয়ে দেওয়া? আর ঠিক একই সময় তার NGO, যেটা এত বছর ধরে শিক্ষা আর পরিবেশ নিয়ে কাজ করছে, সেটার রেজিস্ট্রেশন বাতিল করার চেষ্টা, এটা কি শুধু কাকতালীয়, নাকি এটাও আন্দোলনকে অর্থনৈতিকভাবে আর সাংগঠনিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা প্ল্যান? ওয়াংচোকের আন্দোলন তো এমনি এমনি শুরু হয়নি। এটা লাদাখের মানুষের বহু বছরের বঞ্চনা, তাদের নিজেদের কালচার বাঁচিয়ে রাখা, পরিবেশ নিয়ে চিন্তা আর নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করার যে ইচ্ছে, তারই প্রতিফলন। বিশেষ করে ষষ্ঠ তফসিলের দাবিটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এই অঞ্চলের আদিবাসী সংস্কৃতি, জমি আর স্থানীয় আয়ত্তশাসনকে সাংবিধানিক সুরক্ষা দেবে। এই দাবিটাকে শুধু আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে বিরাট ভুল হবে। ওয়াংচোককে গ্রেফতার করে আসলে এই মূল দাবিগুলোকেই হয়তো আড়াল করার বা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এর ফল কি হচ্ছে? আন্তর্জাতিক স্তরে ভারতের যে গণতান্ত্রিক ইমেজ, সেটা নষ্ট হচ্ছে, ওয়াংচোকের প্রতি লোকের সহানুভূতি বাড়ছে, আর স্থানীয় মানুষের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস আর দূরত্বটা আলো বাড়ছে। ইতিহাসে তো আমরা বারবার দেখেছি এই ধরনের কঠোর নিরাপত্তা আইন প্রায়ই ভিন্নমতাবলম্বী, পরিবেশকর্মী, মানবাধিকার কর্মীদের চুপ করাতে ব্যবহার করা হয়েছে। এটাকে যদি স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এর অপব্যবহারের রাস্তা আরও খুলে যাবে। আপনি গণতান্ত্রিক অধিকার আর প্রতিবাদের জায়গা কমে আসার যে ভয়টা পাচ্ছেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা গোড়ার প্রশ্ন তো থেকেই যাচ্ছে, প্রতিবাদের অধিকার আর হিংসায় উস্কানি দেওয়ার মধ্যে লাইনটা কোথায় টানবেন? কর্তৃপক্ষ তো এটাই বলছে যে ওয়াংচুকের বক্তব্য শুধু সরকারের সমালোচনা বা শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক ছিল না, বরং সেটা লোকজনকে সরাসরি হিংসাত্মক কাজের দিকে ঠেলে দিয়েছে। যখন পরিস্থিতি এমন হয় যে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর হামলা হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, তখন কি রাষ্ট্রের প্রথম দায়িত্ব হিংসা থামানো নয়? সেই পরিস্থিতিতে যার কথার জন্য এই হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়? নাকি বাক স্বাধীনতার নামে হিংসায় উস্কানি দেওয়াকেও ছাড় দিতে হবে? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। সীমারেখাটা কোথায়? কিন্তু এখানেই তো আসল সমস্যাটা। উস্কানিমূলক বক্তব্য বা ইনসাইটমেন্ট টু ভায়োলেন্সের আইনি সংজ্ঞা কিন্তু বেশ পরিষ্কার। এর জন্য সাধারণত দরকার হয় যে কথাটা সরাসরি হিংসার দিকে ঠেলে দেবে এবং সেই হিংসা ঘটার সম্ভাবনাও খুব তাড়াতাড়ি বা সঙ্গে সঙ্গেই হতে হবে। রাজনৈতিক আন্দোলন বা সামাজিক প্রতিবাদের সময় যে আবেগ দিয়ে কথা বলা হয় বা একটু জোরালো বা অলংকারিক ভাষা ব্যবহার করা হয়, সেটাকে কি সবসময় সরাসরি হিংসার উস্কানি বলা যায়? ওয়াংচুক ঠিক কী বলেছিলেন, কোন পরিস্থিতিতে বলেছিলেন, আর তার কথার সাথে যে হিংসাত্মক ঘটনাগুলো ঘটল, তার মধ্যে কি সরাসরি কোনো কার্যকারণ সম্পর্ক, কজাল লিঙ্ক,
প্রতিষ্ঠা করা গেছে, এই প্রমাণগুলো তো সামনে আসা দরকার। কোনো সঠিক বিচার প্রক্রিয়া ছাড়া শুধু কর্তৃপক্ষের কথার ওপর ভরসা করে এনএসএর মতো একটা এত কঠিন আইন ব্যবহার করা, যেখানে নিজের সপক্ষে কিছু বলার সুযোগ খুব কম আর আটক অনেক দিন ধরে চলতে পারে, সেটা কি বাকস্বাধীনতার মূল নীতির বিরুদ্ধাচরণ নয়? যেখানে একজন মানুষের স্বাধীনতা জড়িত, সেখানে সন্দেহের বশে সবচেয়ে কঠিন আইনটা ব্যবহার না করে প্রমাণ জোগাড় করে সাধারণ আইনি পথে যাওয়াই কি ঠিক ছিল না? এনএসএ প্রয়োগের সিদ্ধান্তটাই তো এক্ষেত্রে সবচেয়ে বড় বিতর্কের জায়গা। আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা আর সঠিক প্রমাণের দরকার আছে, এটা আমি অবশ্যই মানছি। কিন্তু প্রতিক্রিয়ার আনুপাতিকতার প্রশ্নে, মানে প্রপোর্শনালিটির প্রশ্নে, আমি একটু অন্য দিক থেকে দেখতে চাই। আপনি এনএসএর ব্যবহারকে অসামঞ্জস্যপূর্ণ বলছেন, ঠিক আছে, কিন্তু লাদাখের ভূ-রাজনৈতিক অবস্থাটা কি আমরা একেবারে ভুলে যেতে পারি? একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, এই রকম একটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ বর্ডার এলাকায় যে কোনো বড় আকারের অস্থিরতা কি শুধু স্থানীয় আইনশৃঙ্খলার ব্যাপারে, নাকি এটা সরাসরি জাতীয় নিরাপত্তারও প্রশ্ন? যখন হিংসাত্মক ঘটনা ঘটে, প্রাণ যায়, তখন সরকার যদি মনে করে যে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে বা এর পেছনে হয়তো বাইরের কোনো শক্তির হাত থাকতে পারে, যদিও এমন প্রমাণ এখনও নেই, তখন কি এনএসএর মতো একটা কড়া আইনের প্রয়োগকে পরিস্থিতির গুরুত্ব আর সম্ভাব্য বিপদের কথা ভেবে জরুরি বলে দেখা যায় না? এটা হয়তো একটা কড়া বার্তা দেওয়ার চেষ্টা যে রাষ্ট্র এই ধরনের স্পর্শকাতর এলাকায় কোনো রকম অস্থিরশীলতা বা হিংসাত্মক কাজকর্ম সহ্য করবে না, সে যেই করুক না কেন। ঠিক প্রমাণ করার জন্য ব্যবহার করা হয়, আর লাদাখের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা অস্বীকার করা যায় না, সে তো বটে। কিন্তু প্রশ্ন হল, প্রত্যেকটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেই কি আমরা জাতীয় নিরাপত্তার চরম বিপদ হিসেবে দেখব? এনএসএ তো একটা ব্যতিক্রমী আইন, যেটা রাষ্ট্রের অস্তিত্ব বিপদে পড়লে বা যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করার জন্য তৈরি হয়েছিল। এর আসল উদ্দেশ্য ছিল গুপ্তচর বৃত্তি, বিচ্ছিন্নতাবাদ বা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরা, এগুলো আটকানো। সাধারণ মানুষের প্রতিবাদ, এমনকি সেটা যদি একটু হিংসাত্মকও হয়ে যায়, সেটা সামলানোর জন্য তো দেশের ফৌজদারি দণ্ডবিধি আইপিসি আর ফৌজদারি কার্যবিধি সিআরপিসি রয়েছে। সেখানে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা, তদন্ত করা, আদালতে প্রমাণ দেওয়া এবং দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। সেই পথে না গিয়ে সরাসরি এনএসএ ব্যবহার করা, যেখানে বিচার ব্যবস্থার নজরদারি প্রথম দিকে প্রায় থাকেই না, এটা কি ক্ষমতার অপব্যবহারের দিকেই ইঙ্গিত করে না? আপনি বলছেন কড়া বার্তা দেওয়ার কথা, কিন্তু সেই বার্তাটা কাদের কাছে যাচ্ছে? এটা কি শুধু যারা হিংসা করছে তাদের কাছে যাচ্ছে, নাকি যারা শান্তিপূর্ণভাবে নিজেদের সাংবিধানিক অধিকারের জন্য লড়ছে তাদের গলা টিপে ধরার বার্তা হিসেবেও যাচ্ছে? তাকে রাজ্যের বাইরে অত দূরের জেলে পাঠানো, তার এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই সব মিলিয়ে পদক্ষেপগুলো কি এটাই দেখাচ্ছে না যে লক্ষ্য শুধু আইন মানানো নয়, বরং আন্দোলনটাকেই পুরোপুরি ভেঙে দেওয়া? যদি উদ্দেশ্য শুধু আইন প্রয়োগই হতো, তাহলে স্থানীয় পুলিশ, স্থানীয় আইন আর স্থানীয় বিচার ব্যবস্থার উপর ভরসা রাখা যেত নাকি? আপনি বারবার রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলছেন। এটা ঠিক যে সময়টা আর প্রেক্ষাপটটা, মানে টাইমিং আর কনটেক্সট, একটু সন্দেহ তৈরি করে। কিন্তু উল্টো দিক থেকে দেখলে এটাও তো ঠিক যে আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদি সোনাম ওয়াংচুক বা তার সংস্থার বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া বা ধরুন বিদেশি অনুদান আইন এফসিআরএ ভাঙার মতো নির্দিষ্ট অভিযোগ থাকে এবং তার পক্ষে কিছু প্রাথমিক প্রমাণও থাকে, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব তো ব্যবস্থা নেওয়া। সেই লোকটা যতই জনপ্রিয় বা আন্তর্জাতিকভাবে পরিচিত হন না কেন, আইনের উপরে তো কেউ নন। আমরা কি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে এর পেছনে কোনো আইনি কারণই নেই, পুরোটাই পলিটিক্যালি মোটিভেটেড? হতে পারে আইনি প্রক্রিয়া তার নিজের পথে এগোচ্ছে এবং ভবিষ্যতে আদালতে এর ফয়সালা হবে। এটাকে আগে থেকেই পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেগে দেওয়াটা কি একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আইন সবার জন্য সমান, এ কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবের এর প্রয়োগ কতটা নিরপেক্ষ হচ্ছে সেটাই তো আসল প্রশ্ন। আমি বলছি না যে সোনম ওয়াংচুক আইনের ঊর্ধ্বে। যদি তার বিরুদ্ধে হিংসায় উস্কানি বা অন্যগুলো আইন ভাঙার স্পষ্ট আর নিরপেক্ষ প্রমাণ থাকে, তাহলে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সমস্যাটা হলো পদ্ধতিতে, মানে প্রসেসটায়, স্বচ্ছতার অভাবে, আর যে স্টেপগুলো নেওয়া হলো সেগুলোর আনুপাতিকতায়।
ঘটনার পর্যায়ক্রমটা দেখুন। লাদাখ অনেক দিন ধরে ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন করছে। ওয়াংচুক সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠছেন। আন্দোলনটা একটা গুরুত্বপূর্ণ দিকে যাচ্ছে। হঠাৎ হিংসার ঘটনা ঘটছে, আর তার ঠিক পরে আন্দোলনের প্রধান নেতাকে সবচেয়ে কঠিন প্রিভেন্টিভ ডিটেনশন আইনে এনএসএ গ্রেফতার করে রাজ্যের বাইরে পাঠিয়ে দেয়া হচ্ছে। সাথে তার এনজিওর কাজও বন্ধ করার চেষ্টা হচ্ছে। এই ঘটনাক্রম কি শুধুই কাকতালীয়, নাকি এটা একটা চীনা ছক, যেখানে একটা জনপ্রিয় গণ আন্দোলনকে দমন করার জন্য প্রথমে আন্দোলনটাকে হিংসাত্মক বলে দেখানো হয়, তারপর নেতৃত্বকে আলাদা করে ফেলা হয়, আর সবশেষে আইনি প্রক্রিয়া ব্যবহার করে আন্দোলনটাকে দুর্বল করে দেওয়া হয়? ওয়াংচককে টার্গেট করার মানে কি আসলে? লাদাখের মানুষের সাংবিধানিক ইচ্ছেটাকেই টার্গেট করা নয়? তাই এটাকে শুধু আইন প্রয়োগ হিসাবে দেখা আমার পক্ষে বেশ কঠিন। এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা খুবই বেশি বলে আমার মনে হয়। তাহলে শেষ প্রশ্নটা আসছে গণতন্ত্রের প্রকৃতি আর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার অবশ্যই মৌলিক, কিন্তু সেই অধিকার ব্যবহার করতে গিয়ে যদি আইন নিজের হাতে তুলে নেওয়া হয়, হিংসার আশ্রয় নেওয়া হয়, তবে কি তাকেও গণতান্ত্রিক অধিকারের নামে ছাড় দেওয়া উচিত? কর্তৃপক্ষ হয়তো এই কঠোর পদক্ষেপের মাধ্যমে একটা স্পষ্ট সীমারেখা টানতে চাইছে যে প্রতিবাদ করুন, দাবি জানান, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে, আইনের সীমার মধ্যে। এই ধরনের পদক্ষেপ হয়তো ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করবে যে হিংসা বা আইন ভাঙলে তার ফল ভালো হবে না। এটা কি লম্বা সময়ে একটা সুশৃঙ্খল আর স্থিতিশীল সমাজ তৈরি করতে সাহায্য করবে না? কিন্তু এই উদাহরণ তৈরি করার তো একটা উল্টো দিকও আছে। এ ধরনের কঠোর পদক্ষেপ, বিশেষ করে যখন সেটা রাজনৈতিক প্রতিবাদের ক্ষেত্রে নেওয়া হয়, তখন তার সমাজে একটা গভীর ভয়ের পরিবেশ তৈরি করে, যেটাকে বলে চিলিং এফেক্ট। সাধারণ মানুষ, এমনকি যারা শান্তিপূর্ণভাবে সরকারের কোনো নীতির সমালোচনা করতে চায় বা নিজেদের অধিকারের কথা বলতে চায়, তারাও হয়তো ভবিষ্যতে 10 বার ভাববে। তারা দেখবে সোনম ওয়াংচুকের মতো একজন প্রতিষ্ঠিত আর সম্মানিত ব্যক্তির যদি এই অবস্থা হতে পারে, তাহলে তাদের কি হবে? এটা কি গণতন্ত্রের মূল ধারণারই বিরোধী নয়, যেখানে নাগরিকদের ভয় না পেয়ে নিজের মত প্রকাশ করার স্বাধীনতা থাকার কথা? আপনি স্থিতিশীলতার কথা বলছেন, কিন্তু এই স্থিতিশীলতা কি আসল শান্তি, নাকি ভয়ের জন্য তৈরি হওয়া নীরবতা? লাদাখের মানুষের যে মূল দাবিগুলো, তাদের সংস্কৃতি, পরিবেশ, জমি রক্ষা, সাংবিধানিক অধিকার, সেগুলোর যদি সমাধান না হয়, তাহলে জোর করে চুপ করিয়ে দিয়ে কি স্থায়ী শান্তি আনা সম্ভব? আমার ভয় হচ্ছে এই ধরনের পদক্ষেপ লম্বা সময়ে সরকারের প্রতি মানুষের অবিশ্বাস আরও বাড়াবে, তাদের আরও দূরে ঠেলে দেবে, এবং হয়তো ভবিষ্যতের জন্য আরও বড় কোনো সংঘাতের বীজ বুনে দেবে। আসল সমাধান তো আলোচনায় টেবিলেই আছে, দমন পীড়নে নয়। আপনার যুক্তিগুলোর গুরুত্ব আমি অস্বীকার করছি না, মোটেই না। আজকের আলোচনা শেষে আমি আমার অবস্থানটা সংক্ষেপে আর একবার বলতে চাই। আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে হিংসাত্মক কাজে উস্কানির যে অভিযোগ উঠেছে, সেই প্রেক্ষাপটে লাদাখের মতো একটা স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ এলাকায় কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়ার পেছনে যথেষ্ট যুক্তি থাকতে পারে। জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও এখানে ফেলে দেওয়ার মতো নয়। তবে এটাও ঠিক যে এই ধরনের ক্ষমতা ব্যবহার করার সময় সর্বোচ্চ সতর্কতা, আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা, ন্যায়ের স্বাভাবিক নিয়ম মেনে চলা এবং যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা যেন আনুপাতিক হয় তা নিশ্চিত করাটা অপরিহার্য। আর এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলার জায়গা অবশ্যই আছে। আর আমার শেষ কথা হল, সোনম ওয়াংচুকের গ্রেফতার এবং তার বিরুদ্ধে এনএসএর মতো এত কঠিন আইনের ব্যবহার, এটা ভিন্ন মতকে দমন করার একটা খুব চিন্তার মতো প্রবণতায় সামনে আনছে। এটা আমাদের গণতান্ত্রিক রীতিনীতি, বাক স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ প্রতিবাদের জায়গাকে ছোট করে দিচ্ছে। উস্কানির কোনো স্পষ্ট আর নিরপেক্ষ প্রমাণের অভাব, ঘটনার সময়ক্রম আর প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে এই পদক্ষেপটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এটা লাদাখের মানুষের বৈধ আর বহুদিনের দাবিগুলোকে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা বলেই মনে হতে পারে, যা লম্বা সময় লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে। এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত জটিল পরিস্থিতি, যেখানে আইন, রাজনীতি, নিরাপত্তা আর মানবাধিকারের প্রশ্নগুলো
একে অপরের সাথে ভীষণভাবে জড়িয়ে আছে। আজকের আলোচনায় আমরা দেখলাম দুটো দিকের যুক্তিরই নিজস্ব ভিত্তি রয়েছে। মূল যে বিষয়গুলো ভাবার মতো সেগুলো হলো সোনম ওয়াংচুকের কথার আসল মানে ও প্রভাব কী ছিল, যে হিংসা ঘটেছিল তার জন্য তিনি ঠিক কতটা দায়ী, আর তার প্রেক্ষিতে রাষ্ট্রের যে প্রতিক্রিয়া সেটা কতটা আইন মেনে হয়েছে, কতটা আনুপাতিক আর কতটা ন্যায্য। একদম তাই। এই আলোচনা এটাই পরিষ্কার করে দিল যে এই ধরনের ঘটনাকে সাদা কালোই দেখা সম্ভব নয়। এর ভেতরে অনেক স্তর আছে, অনেকগুলো দৃষ্টিকোণ থেকে দেখা দরকার, আর এর লম্বা সময়ের প্রভাবগুলো বোঝা জরুরি। আমাদের কাছে যেটুকু তথ্য ছিল তার ভিত্তিতে আমরা বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করলাম। হয়তো একটা স্বচ্ছ আর নিরপেক্ষ তদন্তই পারবে আসল সত্যিটা সামনে আনতে। আজ আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসছি না। আমরা দুটো ভিন্ন দৃষ্টিকোণ আর তার সপক্ষের যুক্তিগুলো আপনাদের সামনে রাখলাম। এ বিষয়গুলো আপনারা বিবেচনা করুন এবং নিজেদের সিদ্ধান্তে আসুন। এই ভার আমরা আমাদের শ্রোতাদের ওপরেই ছেড়ে দিচ্ছি। দ্য ডিবেটে আজ তাহলে এ পর্যন্তই।